প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই অনলাইন ক্লাসে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক বোর্ড। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো বোর্ডের মধ্যে এখানে দুইটি সংখ্যা উল্লেখ করা আছে। এখানে প্রথম সংখ্যাটি মানের দিক থেকে অনেক বড় এবং দ্বিতীয় সংখ্যাটি মানের দিক থেকে তুলনামূলক অনেক ছোট। এইরকম অনেক বড় বা অনেক ছোট সংখ্যাগুলোকে অনেক সহজে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। ফলে গাণিতিক হিসাব নিকাশে কাজগুলো আমাদের অনেক সহজ হয়ে যায়। তাছাড়া সূচকের মাধ্যমে আমরা সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপকে প্রকাশ করতে পারি। যেহেতু এত কিছু সূচকের সাহায্যে করা যায়, তাই তোমাদেরকে অবশ্যই সূচকের ধারণা এবং সূচক সম্পর্কিত প্রয়োগগুলো কী হবে সেটা সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। লগারিদমের সাহায্যেও সংখ্যা বা যে কোনো রাশির গুণ, ভাগ বা সূচক সম্পর্কিত হিসাব নিকাশ অনেক সহজে করা যায়। ক্যালকুলেটর এবং কম্পিউটারের প্রচলনের পূর্বে বৈজ্ঞানিক হিসাব নিকাশের জন্য বা কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য একমাত্র অবলম্বন ছিল লগারিদম। তবে কম্পিউটার এবং ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াও আমরা লগারিদমের ব্যবহার এখনও করি, যেটা তোমাদের নবম, দশম শ্রেণীর গণিত বইয়ের 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 6ষ্ঠ শ্রেণীতে সূচক সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো এবং 7ম শ্রেণীতে সূচক সংক্রান্ত গুণ এবং ভাগের কিছু কাজ তোমরা বা কিছু নিয়ম তোমরা জেনেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে প্রথম সংখ্যাটি আছে, প্রথম সংখ্যাটিকে আমরা লিখতে পারি, যেটা আলোর বেগ, এইটাকে আমরা লিখতে পারি 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, অথবা এইটাকে আমরা লিখতে পারবো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, যা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 3 × 10⁻10 সেন্টিমিটার, অথবা এটাকে লেখা যাবে 3.7 × 10⁻9 সেন্টিমিটার। এই যে এখানে 10⁻9, 10⁸, এই রাশিগুলো হচ্ছে সূচকীয় রাশি। কি রাশি? সূচকীয় রাশি। আমরা জানি সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তাহলে আমরা ক্লাস 6-7 বা বর্তমানে যদি এরকম বলি যে a × a, এর সাথে a, এখানে a কে এর সাথে একবার গুণ করা হয়েছে, অর্থাৎ এখানে a সংখ্যাটি আমরা পেলাম দুইবার, সেই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো a²। তাহলে একইভাবে যদি লেখা হয় a × a, তাহলে এটাকে লেখা যাবে a³। অর্থাৎ যখন আমি দুইবার a লিখবো সেটাকে লিখতে পারি a², যখন তিনবার a লিখবো তখন সেটাকে লিখতে পারি a³। তাহলে এরকম ভাবে যদি a কে আমরা n সংখ্যক বার বা n টাইমস পর্যন্ত লিখি, তাহলে এটাকে লিখতে পারি a⁴n। এখানে a⁴n হচ্ছে একটা সূচকীয় রাশি। a⁴n কি? সূচকীয় রাশি। আমরা জানি সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। তাহলে এখানে যদি আমি বলি যে a⁴n হচ্ছে একটা সূচকীয় রাশি, তাহলে এর ভিত্তিটা কি এবং এর সূচক বা ঘাতটা কি? a⁴n একটি সূচকীয় রাশি। আর আজকে আমরা আলোচনা করব সূচক নিয়ে। a⁴n একটি সূচকীয় রাশি, যেখানে n হচ্ছে সূচক বা ঘাত এবং a হচ্ছে ভিত্তি। এইরকম আমরা সূচকীয় রাশি সংক্রান্ত কাজগুলোই আমরা এই অনুশীলনীতে করব। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে n হচ্ছে একটি সূচক, এটা এখানে ধনাত্মক সূচক ব্যবহার করেছে, আর ভিত্তিটা একটা ধনাত্মক। তবে সূচক ধনাত্মক ছাড়াও সেটা ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, মূলদ বা অমূলদ যে কোনো সংখ্যা নিয়ে হতে পারে। তবে তোমাদের পাঠ্য বইয়ে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করছে, এখানে মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করি, তবে অমূলদ সংখ্যা নিয়ে তোমাদের কোর্সে আলোচনা করা হয়নি। তবে সূচক সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু সূত্র বা প্রয়োজনীয় কাজ করতে হবে, সেই তথ্যগুলি আমরা এখন জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে ধরে নিলাম যে a হচ্ছে এমন একটি সংখ্যা যা বাস্তব সংখ্যার সেটের একটি উপাদান। a হচ্ছে a belongs to R, এবং ধরে নিলাম যে mn belongs to হচ্ছে n, যেখানে
আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, আর কি বাস্তব সংখ্যার সেট, এবং n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। n কি স্বাভাবিক সংখ্যার সেট। এই ক্ষেত্রে যদি বলি সূত্র 1, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, যদি দুইটি সূচক রাশি গুণ করি, যে a টু দি পাওয়ার n এর সাথে যদি a টু দি পাওয়ার n গুণ করা হয়, এখানে লক্ষ্য করো a টু দি পাওয়ার n একটি সূচক রাশি, একইভাবে a টু দি পাওয়ার n ও একটি সূচক রাশি। এরকম যদি দুটি সূচক রাশি গুণ আকারে থাকে এবং এদের ভিত্তি যদি একই রকম হয় কিন্তু সূচক বা ঘাত ভিন্ন, তখন মনে রাখতে হবে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে গুণের ক্ষেত্রে সূত্রটা হবে কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এইরকম যদি আমি উদাহরণ দেই তোমাদেরকে, যে মনে করো 2 কিউব ইনটু 2 টু দি পাওয়ার 5, এখানে 2 কিউব একটি সূচক রাশি, 2 টু দি পাওয়ার 5 ও একটি সূচক রাশি। এইরকম সূচকীয় রাশির গুণকর যখন আমরা গুণ করব, যদি দেখি যে এদের ভিত্তি একরকম, তখন গুণের সময় পাওয়ারগুলো যদি আমরা যোগ করি, তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 প্লাস 5, তার মানে এটা হবে 2 টু দি পাওয়ার 8। এই সূচকীয় বা সূচকের ক্ষেত্রে যে দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভাগের সূত্র। দ্বিতীয় সূত্রটা কি ভাগের সূত্র। যদি বলি এটাকে হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে ভাগের ক্ষেত্রে এই অংশটা দুই রকম আসতে পারে। ভাগের সময় হবে সূচকগুলো বিয়োগ, এখানে a টু দি পাওয়ার n একটি সূচক রাশি, আবার a টু দি পাওয়ার n ও একটি সূচক রাশি। দেখো a টু দি পাওয়ার n সূচক রাশির ভিত্তি a টু দি পাওয়ার n এই সূচক রাশির ভিত্তিটাও a। যখন এরকম একই ভিত্তি সম্পর্কিত দুটি সূচক রাশি ভাগ থাকবে, তখন ভাগের সময় আমরা সূচকগুলোকে বিয়োগ করে দেব। সেই ক্ষেত্রে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। তবে এখানে একটা শর্ত আছে, যখন m এর মান n এর সমান অথবা বড় হবে, তখনই আমরা এরকম কাজ করতে পারবো। একইভাবে যদি হয় এটা যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস n। এখানে লক্ষ্য করি প্রথমটার ক্ষেত্রে যে m থেকে n বিয়োগ করছি, দ্বিতীয় অংশে n থেকে m বিয়োগ করছি। কখন হবে? দ্বিতীয় অংশটা হবে যদি n m এর চেয়ে বড় হয়। স্বাভাবিকভাবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দুই ভাই যদি একসাথে যায়, স্বাভাবিকভাবে বড় ভাইয়ের কথা ছোট ভাই মেনে নেবে, বা বড় ভাই যে পথে যাবে ছোট ভাই ওই একই পথে যাবে, অর্থাৎ বড়র কাছে ছোট যাবে, বড়ের কাছে ছোট যাবে। যদি m বড় হয় তাহলে m থেকে n বিয়োগ করব, আর যদি n বড় হয়ে যায় তাহলে n থেকে n বিয়োগ করব। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দেই, যে a টু দি পাওয়ার 5 কে a স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে এই ক্ষেত্রে a টু দি পাওয়ার 5 ও একটা সূচকীয় রাশি, a স্কয়ার একটা সূচকীয় রাশি, যেখানে দোনোটা সূচকীয় রাশির ভিত্তি কিন্তু a, কিন্তু সূচক ভিন্ন, একটা সূচক বড় আর একটি সূচক ছোট। তাহলে আমি কি বলেছিলাম যে বড় সূচক রাশির ক্ষেত্রে যদি দুটি সূচক রাশি ভাগ আকারে থাকে, ভাগের সময় বিয়োগ ওইভাবেই করব, বড় সূচকটা থেকে ছোট সূচককে বিয়োগ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার 5 মাইনাস 2, তার মানে এটা হবে a কিউব। তাহলে একইভাবে যদি এটা এরকম হইতো a স্কয়ার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, এই ক্ষেত্রে কিন্তু 2 ছোট 5 বড়, অথবা যদি আমি একটু চেঞ্জ করে দেই a কিউব ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7, তাহলে এই ক্ষেত্রে 7 বড় 3 ছোট। এর আগে যেমন 2 উপরে চলে 2 5 থেকে বিয়োগ হয়েছে, নিচে কিছু ছিল না, কারণ এখানে যদি নিচে থেকে কিছুই না থাকে তখন 1 হলে লেখার প্রয়োজন নেই, কিন্তু যদি a কিউব নিচে চলে আসে তখন আমরা এটাকে লিখব 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7 মাইনাস 3, তার মানে এটা হবে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানলাম গুণের সময় সূচকগুলো যোগ হবে, ভাগের সময় সূচকগুলো বিয়োগ হবে। তবে গুণ বা ভাগ যেটাই করি না কেন, আমাদের মনে রাখতে হবে যে উভয় ক্ষেত্রে বা যতটাই সূচকের রাশি থাকুক না কেন, এদের ভিত্তি যদি একরকম থাকে তাহলে আমরা গুণের সময় যোগ করব, ভাগের সময় বিয়োগ করব। এখন সূত্র 3 শিখি একই শর্ত অনুসারে, যে a belongs to r, m n belongs to n। সূত্র 3 কে লিখতে পারি ঘাতের সূত্র। কিসের? গুণফলের ঘাত। গুণফলের ঘাত। প্রথম সূত্রটা কি ছিল?
গুণের সূত্র, দ্বিতীয় সূত্রটা আমরা লিখছিলাম ভাগের সূত্র, তৃতীয় সূত্রটা হচ্ছে গুণফলের ঘাত। গুণফলের ঘাতটা কিরকম হবে, যে a টু দি পাওয়ার a ইন্টু বি হোল টু দি পাওয়ার m। এইটা দ্বারা বোঝায় যে a এর উপর পাওয়ার m, b এর উপরও পাওয়ার m। তো এইটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। কিরকম, যেমন আমরা এর আগে শিখছিলাম, বা এটার ক্ষেত্রে যদি উদাহরণ দেই যে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার, বা 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 3। তাহলে আমরা প্রথম শিখছিলাম যে a স্কয়ার বলতে বোঝায় a এর সাথে a কিউব বলতে বোঝায় যে a ইন্টু a ইন্টু a। তাহলে এই ক্ষেত্রে 2 ইন্টু 5 হোল কিউব, তার মানে 2 ইন্টু 5 এই সংখ্যাটা 3 বার আসবে। এটা লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাবো যে 2 বা 2 সংখ্যাটা 3 বার আসছে, 5 সংখ্যাটাও 3 বার আসছে। তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 এটাকে আমরা লিখতে পারি 2 কিউব, 5 ইন্টু 5 ইন্টু 5 এটাকে লিখতে পারি 5 কিউব, অর্থাৎ 2 ইন্টু 5 হোল কিউবকে লিখতে পারি 2 কিউব ইন্টু 5 কিউব। সেই ক্ষেত্রে a ইন্টু b, এখানে a এবং b এর মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে এটা গুণ বোঝানো হয়েছে। তাহলে a ইন্টু b হোল টু দি পাওয়ার m, এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। 3 নাম্বার সূত্রটা হচ্ছে গুণফলের ঘাত, 4 নাম্বার সূত্রটা হচ্ছে ভাগফলের ঘাত। 4 নাম্বার সূত্রটা কি, ভাগফলের ঘাত। সূত্র 4 ভাগফলের ঘাত। এখানে যদি বলি a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার m। 3 নাম্বার সূত্র ছিল a এবং b এর মধ্যে গুণ, এখানে আছে a এবং b এর মধ্যে ভাগ। এটার আগে যদি আমরা একটা উদাহরণ দেই যে 2 ডিভাইডেড বাই 5 হোল কিউব, আগের মতন এর আগে যখন গুণ ছিল এটাকে আমরা ভাগ আকারে লিখব 3 বার। তাহলে উপরে 2 গেছে 3 বার, কারণ আমরা ভগ্নাংশের গুণ জানি লবগুলোর গুণফল ডিভাইডেড বাই হরগুলোর গুণফল। এখানে ভগ্নাংশটির লবের মধ্যে 2 গেছে, 2 আছে 3 বার, হরের মধ্যে 5 আছে 3 বার, তার মানে 2 ডিভাইডেড বাই 5 হোল কিউব, এটাকে লেখা যাবে 2 কিউব ডিভাইডেড বাই 5 কিউব। তাহলে অনুরূপভাবে আমরা a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার m কে লিখতে পারবো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। তাহলে আমরা চারটা সূত্র কি শিখলাম, সূত্র 1 এর মধ্যে শিখলাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n। সূত্র 2 এর মধ্যে শিখছি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার m মাইনাস n। আবার এটাকে লেখা যাবে 1 ডিভাইডেড বাই n মাইনাস n। সূত্র 3 এর মধ্যে আমরা শিখলাম গুণফলের ঘাত a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। সূত্র 4 এর মধ্যে শিখলাম আমরা ভাগফলের ঘাত a বাই b হোল টু দি পাওয়ার m, এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। তাহলে এখন আমরা শিখি যে ঘাতের ঘাত। সূত্র 4 পর্যন্ত শিখলাম, সূত্র 5 হবে ঘাতের ঘাত। ঘাত মানে সূচকের সূচক, ঘাত বলতে সূচককে বোঝানো হয়েছে। সূত্র 5 ঘাতের ঘাত বা সূচকের মধ্যে আবার যদি সূচক থাকে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে লিখব, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। স্বাভাবিকভাবে যদি বলি 2 কিউব হোল টু দি পাওয়ার 4, তার মানে 2 কিউব সংখ্যাটা 4 বার আসবে, 2 কিউব সংখ্যাটা আসবে 4 বার। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি এখানে 2 কিউব সূচকের রাশি, এরকম 2 কিউব সূচকের রাশিটা কয়বার আছে, 4 বার। এখানে প্রত্যেকটা সূচকের রাশির ভিত্তি যেহেতু একরকম, তাহলে প্রথম সূত্র অনুসারে এই যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m, যদি ভিত্তি একরকম থাকে সূচক ভিন্ন হোক, যতটাই থাকুক না কেন ততটা সূচক যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, 3 3 6 6 3 9 9 3 12, তার মানে কি 2 টু দি পাওয়ার 12। তার মানে বলা যায় কোনো সংখ্যা, যেমন এখানে a এর উপর, এখানে a এর উপর পাওয়ার m আবার পাওয়ার কি n, তাহলে এই ক্ষেত্রে একই ভিত্তি বা একটা কোনো সংখ্যার উপর যদি বা কোনো রাশির উপর যদি একাধিক বার সূচক থাকে তখন ওই সূচকগুলোকে গুণ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার mn। যদি বলা হয় 5 কিউব হোল টু দি পাওয়ার 7,
তাহলে আমরা এটা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 21। তাহলে সূত্র 5 আমরা কি লিখতে পারি, ঘাতের ক্ষেত্রে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কে লিখতে পারি a টু দি পাওয়ার m n। এই হচ্ছে 5টি সূত্র। এছাড়াও আমাদের শিখতে হবে যে শূন্য এবং ঋণাত্মক সূচক, শূন্য সূচক এবং ঋণাত্মক সূচক। যদি a is not equal 0 হয় এবং a belongs to R, এটা বাস্তব সংখ্যা। অর্থাৎ এর আগে আমরা যা শিখছিলাম যে a অবশ্যই a হচ্ছে বাস্তব সংখ্যা, m n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেই ক্ষেত্রে কি হতে পারে, যদি a টু দি পাওয়ার 0 হয় তাহলে এর মান 1, এটা হচ্ছে শূন্য সূচক। আর যদি ঋণাত্মক সূচক বলি যে যদি a is not equal 0 n belongs to R হয়, কি বলা হলো, a is not equal 0 n belongs to R নয়, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে বিদ্যমান থাকে, তখন 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n কে লিখতে পারবো আমরা a টু দি পাওয়ার মাইনাস n। এই ক্ষেত্রে এটা হচ্ছে ঋণাত্মক সূচক। কিভাবে আসছে সেটা দেখাবো আমি। যদি এটা একটা সূচক রাশি ক্ষেত্রে যদি এরকম হয় যে a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার n, মনে রাখতে হবে ভাগের ক্ষেত্রে যখন ঋণাত্মক সূচক হবে, এইটাকে আমরা এরকম লিখতে পারি যে a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/n। এটা হচ্ছে ঋণাত্মক সূচক। অর্থাৎ a হচ্ছে একটা সংখ্যা, এর নিচে আছে কত, 1, এর নিচে আছে 1। এটা আলাদা করে দেখাই তাহলে বোঝা যাবে যে ঋণাত্মক সূচকটা আছে a ইনভার্স n সমান 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। তাহলে এইটাকে আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই 1 হোল টু দি পাওয়ার মাইনাস n। তার মানে যখন আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার নিচে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হলে এর হর 1 ধরে নিতে হয়। যদি এখানে a/1 একটা ভগ্নাংশ হয়, এর সূচক যদি ঋণাত্মক হয়, তাহলে স্বাভাবিকভাবে কৌশলটা হচ্ছে হরলব চেঞ্জ হয়ে যাবে। তাহলে হবে 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। একের উপর পাওয়ার যাই হোক না কেন সেটা একই হবে। তাহলে এইটা যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে লিখি যে a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার n মাইনাস n, তার মানে এটাকে লেখা যাবে b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তাহলে এই ক্ষেত্রে a টু দি পাওয়ার 0 সমান 1 কিভাবে হয়, তাহলে আমরা এখানে 0, তাহলে আমরা এটা লিখতে পারি যে a টু দি পাওয়ার m মাইনাস n, কারণ একই রকম 2 থেকে 2 বিয়োগ করলে যদি 0 হয় তাহলে m থেকে m বিয়োগ করলে 0, তার মানে আমরা a টু দি পাওয়ার 0 কে a টু দি পাওয়ার m মাইনাস m লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা জানি ভাগের সময় পাওয়ার গুলো কি হয়, বিয়োগ। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n কে লিখছি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে ওই দ্বিতীয় সূত্র অনুসারে আমরা এটাই লিখতে পারবো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। একই রকম সংখ্যা যেহেতু ভাগ করলে হবে এটা 1। তাহলে একই ভাবে আমরা পরের অংশটা তো দেখলাম। এই ছিল আমাদের সূচকের ক্ষেত্রে কিছু কৌশল। তবে আরো কিছু কৌশল আছে সেটা আমাদের মনে রাখতে হবে। এই রকম ভাবে মনে করো a টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার y হয়, এই ক্ষেত্রে a টু দি পাওয়ার x একটি সূচকের রাশি, আবার a টু দি পাওয়ার y ও একটা সূচকের রাশি। তাহলে এইরকম সূচকের রাশি থাকলে আমাদের কি করতে হবে, এইরকম সূচকের রাশির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে অবশ্যই a এর মানটা এত হলে x সমান 1 হবে। যেখানে আমরা বলতে পারি a এর মান কখনোই শূন্য হতে পারবে না, এর মানটা কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। আবার এর মান শূন্য বা 1 হতে পারবে না। আবার এর মানটা 1 শূন্যর চেয়ে বড় হতে হবে, এর মানটা শূন্যর চেয়ে বড় হবে, কিন্তু এর মানটা 1 হতে পারবে না। একই ভাবে যদি বলি এটা a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, দুইটি সূত্র এখানে a টু দি পাওয়ার x একটা সূচকের রাশি, b টু দি পাওয়ার x একটা সূচকের রাশি। সেই ক্ষেত্রে যদি এরকম হয় শর্ত একই থাকবে, তখন আমরা বলবো এখানে দেখো a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y, দুইটা সূচকের রাশির ভিত্তি একরকম হলে তখন শুধু সূচকটা থাকবে। আর এই ক্ষেত্রে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, দুইটি সূচক রাশি সমান কিন্তু এদের সূচক সমান, তার মানে ভিত্তি দুটি সমান হবে, a সমান b। এই দুটি কৌশল আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কাজে আসতে পারে। এখন আমরা শিখব যে nth মূল বা nতম মূলটা আমরা কিভাবে বের করব। nতম মূল বা nth রুট যদি বলি 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ, 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ, বর্গ বললে সাধারণত এর পাওয়ার বোঝা হবে 2, তাহলে 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ হচ্ছে এটা। তাহলে এখানে ঘাতের ঘাত
a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার m n। তাহলে এখানে 5 এর উপর পাওয়ার হাফ আছে, তার উপর আবার পাওয়ার 2 আছে, তার মানে 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তার মানে 5 টু দি পাওয়ার হাফ এর ঘাত হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার হাফ এর ঘাত হচ্ছে 5, এবং 5 হচ্ছে বা 5 এর বর্গমূল হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ যদি 5 হয়, তাহলে 5 এর বর্গমূল হবে কত? 5 টু দি পাওয়ার হাফ। সুতরাং 5 এর বর্গমূল, বর্গমূল বলতে এখানে বর্গ বললে আমরা পাওয়ার কত দেই বা সূচক কত দেই? 2 দেই, মানে 2। তার মানে বর্গমূল বলতে সাধারণত দ্বিতীয় মূলকে বোঝানো হয়। বর্গমূল দ্বারা কাকে বোঝানো হয়? দ্বিতীয় মূল। তাহলে 5 এর বর্গমূল বলতে দ্বিতীয় মূল, তার মানে এটা হবে 5 টু দি পাওয়ার হাফ। এইটাকে আমরা √5 আকারে প্রকাশ করতে পারি। কি আকারে প্রকাশ করতে পারি? √5 আকারে। আমি আবার বলি, 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ, বর্গ বললেই সাধারণত আমরা বুঝে থেকে এর সূচক বা ঘাত হচ্ছে 2। সেই ক্ষেত্রে 5 টু দি পাওয়ার হাফ এর ঘাত যেহেতু বর্গ যদি বলা আছে, তার মানে এটাকে আমরা লিখব 5 টু দি পাওয়ার হাফ হোল স্কয়ার। তার মানে এটা আমরা যদি ঘাতের ঘাত এই সূত্র প্রয়োগ করি, তাহলে লিখতে পারবো 5 টু দি পাওয়ার 2/2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। আর কোনো সংখ্যা বা রাশির উপর যদি সূচক 1 হয়, সেটা লেখার প্রয়োজন হয় না। তাহলে এইটাকে তাহলে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ হচ্ছে 5, তাহলে 5 এর বর্গমূল মানে দ্বিতীয় মূল হচ্ছে √5। তাহলে একইভাবে আমরা যদি বলি 5 টু দি পাওয়ার হাফ এর ঘন, ঘন বললে সাধারণত আমরা পাওয়ার 3 বুঝে থাকি। 5 টু দি পাওয়ার হাফ এর ঘন, তাহলে এটা হবে পাওয়ার এত। তার মানে এটাকে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 2। 5 টু দি পাওয়ার হাফ এর ঘন হবে কি? 5 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। যদি বলি 5 টু দি পাওয়ার 1/3 এর ঘন, তাহলে এটা আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তাহলে একইভাবে 3 3 কাটাকাটি করলে হবে 5। এর আগে যেমন আমরা শিখছিলাম 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ 5, তাহলে এখানে আমরা শিখলাম 5 টু দি পাওয়ার 1/3 এর ঘন কি? হাফ। তার মানে বলতে পারি সুতরাং 5 এর ঘনমূল, ঘনমূল বলতে সাধারণত ঘন বললে যেহেতু সূচক 3 হয়, তাহলে ঘনমূল বলতে তৃতীয় মূলকে বোঝানো হবে। ঘনমূল বলতে তৃতীয় মূল, তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার 1/3। তাহলে অনুরূপভাবে যদি বলি 5 টু দি পাওয়ার 1/4 এর 5 টু দি পাওয়ার 5 এর চতুর্থ মূল, তাহলে চতুর্থ মূলটা হবে 5 টু দি পাওয়ার 1/4। অনুরূপভাবে যদি বলি 5 টু দি 5 এর n-তম মূল, তাহলে n-তম মূলকে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 1/3 1/n। তাহলে এই ক্ষেত্রে আবার মনে রাখতে হবে, যেমন আমরা 5 টু দি পাওয়ার হাফ এর বর্গমূল এইটাকেই লিখছিলাম কি √5, মানে 5 এর বর্গমূল শিখছিলাম √5, আর 5 এর ঘনমূল হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3। এইটাকে আমরা লিখতে পারবো কিউব √5। আর 5 এর চতুর্থ মূল বা ফোর্থ রুট, এটাকে আমরা লিখব 4th √5। তাহলে 5 এর n-তম মূল, তার মানে এটা হচ্ছে nth √5। তাহলে সার্বিকভাবে আমাদের মনে রাখার জন্য একটা সূত্র হবে এরকম যে nth √a, তার মানে এটা হবে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। এই কয়েকটা সূত্র বা কৌশল যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এই সূচক সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান মোটামুটি খুব সহজেই আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা যা শিখলাম, সূচক, সূচক হচ্ছে এমন একটি রাশি যেখানে সূচক এবং ভিত্তি থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি সূচক এবং ভিত্তি সম্বলিত রাশিকে সূচক রাশি বলে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন তোমাদের পাঠ্য বই থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করি। যেমন তোমাদের অনুশীলনী, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1 এর অনুশীলনী 4.1, অনুশীলনী 4.1 থেকে যদি আমরা 3 নাম্বার প্রশ্নটা সমাধান করি। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম যে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো যে 2 এর মধ্যে আছে কি ঋণাত্মক সূচক আছে,
2 এর মধ্যে কি আছে ঋণাত্মক সূচক। তাহলে ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম লিখছিলাম যে a টু দি পাওয়ার মাইনাস n সমান লেখা যাবে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ a এর নিচে কি আছে 1 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি যে a ডিভাইডেড বাই 1 হোল টু দি পাওয়ার মাইনাস n। যদি ঋণাত্মক সূচক হয় এটা ভগ্নাংশের ক্ষেত্রে থাকলে হরলব পাল্টে যাবে, যদিও এখানে a ভগ্নাংশ নয়, a হচ্ছে একটা পূর্ণ সংখ্যার মতো, যেহেতু এর নিচে কিছুই নেই, তাহলে এর নিচে আছে 1, তাহলে এই 1 সেইটাতে আমরা এটা লিখতে পারবো 1 টু দি পাওয়ার n মানে 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। সেই ক্ষেত্রে 2 ইনভার্স কে লিখবো যে 1/2, 5 ইনভার্স কে লিখতে পারবো 1/5 হোল ইনভার্স। ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে হরের লসাগু হবে, তাহলে 2 এর সাথে 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগু 10 কে ভাগ করি তাহলে 5, 5 এর সাথে 1 গুণ করলে 5। দ্বিতীয় ভগ্নাংশের হর 5 দিয়ে লসাগু 10 কে ভাগ করলে 2, 2 এর সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে 2। 5 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 7, নিচে আছে 10। তাহলে এখানে 2 ইনভার্স কে যদি আমরা লিখি 1/2 তাহলে 7 ডিভাইডেড বাই 10 হোল ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে এটাকে যেমন 1/n a টু দি পাওয়ার n লেখা যায়, তাহলে a বাই b হোল ইনভার্স n কে আমরা লিখতে পারবো b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ যখন ঋণাত্মক সূচক থাকবে ভগ্নাংশের ক্ষেত্রে হলে ভগ্নাংশের হর এবং লব চেঞ্জ হয়ে যাবে, তখন হরের সাথে সূচকটা আসবে ডিভাইডেড বাই লবের সাথে সূচকটা আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1 সূচক হলে লেখার প্রয়োজন নেই, তাহলে 10 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 1। তার মানে এই প্রশ্নটার সমাধান এরকম হবে। এরকম ভাবে যদি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 4 নাম্বার প্রশ্নটার সমাধান করি, তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে সূচকটা শুধু a এর উপর, 2 এর সাথে কিন্তু নয়, 2 এর আলাদা একটা অংশ। সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 2 ইনটু 1 ডিভাইডেড বাই a প্লাস 3 ইনটু 1 ডিভাইডেড বাই b হোল ইনভার্স। এখানে যদি 2 ইনভার্স কে 1/2 লেখা যায়, a ইনভার্স কে 1/a লেখা যাবে। এখানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1/a হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ গুণ করলে সবসময় আমাদের মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হবে। তার মানে 2 যদি 1 এর সাথে গুণ করি তাহলে হবে 2 ডিভাইডেড বাই a প্লাস 3 যদি 1 এর সাথে গুণ করি তাহলে হবে 3 ডিভাইডেড বাই b হোল ইনভার্স। এখানেও আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে হরের লসাগু করছি, এখানে দুটি ভগ্নাংশ যোগ করতে বলছে, তাহলে হর a এবং b এর লসাগু হবে ab। প্রথম ভগ্নাংশের হর a দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে হবে b, b এর সাথে 2 গুণ করলে হবে 2b প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর b দিয়ে লসাগুকে ভাগ করলে হবে a, এর সাথে 3 গুণ করলে হবে 3a, তার উপর পাওয়ার আছে ইনভার্স। যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে ঋণাত্মক সূচক, তাহলে হরের উপর সূচক ডিভাইডেড বাই লবের উপরে সূচক হবে। সূচক 1 হলে সেটা লেখার প্রয়োজন নেই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা দুটি গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছো, ওই রকম প্রবলেম নেই। চলো এবার আমরা তোমাদের পাঠ্য বই থেকে 5 নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করে নিই। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে এরকম যে √ x ইনভার্স y, x হয় তো, হ্যাঁ, x ইনভার্স y ইনটু √ y ইনভার্স z ইনটু √ z ইনভার্স x। তাহলে একই ভাবে এর আগে যখন আমরা 2 ইনভার্স কে লিখছি 1/2, a ইনভার্স কে লিখছি 1/a, তার মানে x ইনভার্স কে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই x, তার সাথে আছে y। y ইনভার্স কে লেখা যাবে 1/y ইনটু z, z ইনভার্স কে লেখা যাবে 1/z ইনটু x। এই ক্ষেত্রে 1/x ভগ্নাংশ, y হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে রুট মানে কি প্রত্যেকটা সংখ্যার উপর পাওয়ার 1/2, তাহলে সবগুলোর সূচক একই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে √y ডিভাইডেড বাই x ইনটু z ডিভাইডেড বাই y ইনটু x ডিভাইডেড বাই z। এখানে x x কাটা, y y কাটা, z z কাটা, ভাগ এবং গুণের ক্ষেত্রে কাটাকাটি করলে কিছু না থাকলে সেখানে 1, আর 1 কে বর্গমূল করলে 1 হবে। এই লাইনের পর আমরা ইচ্ছা করলে কাজটাকে এরকমও করতে পারি, এটার বিকল্প হিসাবে যে
y এখানে y এর উপর রুট আছে, x এর উপর রুট আছে, তার মানে কি রুট y ডিভাইডেড বাই রুট x ইনটু রুট z ডিভাইডেড বাই রুট y, রুট z ডিভাইডেড বাই রুট y ইনটু রুট x ডিভাইডেড বাই রুট z, রুট x ডিভাইডেড বাই রুট z। এখানে রুট y রুট x রুট z রুট z, আসলে এটা রুট নয়, এটা হচ্ছে স্কয়ার রুট। আমরা সহজে বলার জন্য রুট বলে ফেলি, এই ক্ষেত্রে কাটাকাটি করলেও এটা 1 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই ক্লাসটি যতটুকুই ছিল আজকে বেসিক নিয়ে আলোচনা করেছে, আগামী ক্লাসে তোমাদের পাঠ্য বই থেকে অনুশীলনী 4.1 মোটামুটি কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি আমার আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।